দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জেরেসারের মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে সারাদিন ডাকসু নির্বাচন এবং তার ফলাফল ঘিরে নাটকীয়তা আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। সকালে ধাওয়া পাল্টা ধাওয়া হামলার শিকার হয়েছিলেন নবনির্বাচিত ভিপি, বিকেলে কর্মর্দন এবং সন্ধ্যায় আমরা শুনেছিলাম যে সব ধরনের আন্দোলনের যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন সেগুলো প্রত্যাহার করে নেওয়া। এরপর আবার সন্ধ্যার পর একটা বৈঠক হয়, যারা বর্জন করেছিলেন নির্বাচন তারা আবার সিদ্ধান্ত নিয়েছেন, তারা 3 দিনের আলটিমেটাম দিয়ে আরো কিছু আন্দোলন কর্মসূচির কথা ভাবছেন, সেগুলো জানিয়েছেন। সব মিলিয়ে এ বিষয়ে আমরা কথা বলবো, কি ফলাফল হলো এবং সামনে ডাকসুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি অপেক্ষা করছে তা থাকবে আমাদের আলোচনায়। 3 জন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি এডিটর ইন চিফ জিটিভি ও সারা বাংলা, এবং আছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র নিউজ এডিটর বাংলা ভিশন। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে সারাদিনের ঘটনাবলী নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, সেটি দেখে নিতে চাই। গত দুদিনের গুমোট আবহাওয়ায় এ যেন এক পশলা বৃষ্টি। নিচে হেরে গিয়েও ডাকসুর নতুন ভিপিকে বুকে টেনে নিলেন ছাত্রলীগের সভাপতি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কেন্দ্রে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হকের সাথে দেখা করেন ছাত্রলীগের সভাপতি রেজানুল হক শোভন। ঘোষণা দেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে সব ধরনের সহযোগিতা। এমন প্রতিশ্রুতি পেয়ে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেন নতুন ভিপি। যেহেতু আমার উপরে হামলা হয়েছে, হামলার সাথে যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল, যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন। সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে তাকে সাহায্য করতে হবে। সাহায্য করে আমরা সকলে মিলে একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে চাই। এর আগে দিনভরই উত্তেজনা ছিল ক্যাম্পাস জুড়ে। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাত থেকেই উপাচার্য ভবনের সামনে অবস্থান ছিল ছাত্রলীগের। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে তারা। ব্যালট বাক্সর ভিতরে যে জাল ব্যালট ছিল সেটা আমরা প্রত্যক্ষ করেছি। ভোট গণনার সময় কারচুপির অভিযোগ উঠেছে। নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। যা কিছু হয়েছে সবকিছু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের উচ্চ পর্যায় থেকে আপনার পরিকল্পিত একটি নির্বাচন। দুপুরে নুরুল হক নূর সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে এলে বেড়ে যায় উত্তেজনা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হামলা হয় তার উপর। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নুরুল হকের নেতৃত্বে ক্যাম্পাস জুড়ে মিছিল করে বাম ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ভিপি ও সমাজসেবা ছাড়া সব পদে পুনর্নির্বাচনের দাবি জানায় নুরুল হক। আমরা সেবা সম্পাদক ব্যতীত বাকি পদগুলোর পুনর্নির্বাচন দাবি করতেছি। তবে নতুন করে নির্বাচনের সুযোগ নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তার ফল আমরা জানিয়ে দিয়েছি। সেখানে নির্বাচন নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি বিবেচনা করি না। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দর্শক, যেমনটা শুরুতে বলছিলাম, 3 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যারা এই নির্বাচনটি বর্জনের ঘোষণা দিয়েছিলেন তাদের পক্ষ থেকে। আর আপনারা যেমনটি শুরুতে দেখছিলেন ছাত্রলীগ সভাপতির সাথে নবনির্বাচিত ভিপির কর্মর্দনের চিত্র। সব ক্ষেত্রে অবশ্য তিনি এই ধরনের সংবর্ধনা পাননি। সেমন্তী একজন ভিপি পদপ্রার্থী ছিলেন, তার সাথে তার সাক্ষাৎটি কেমন হয়েছিল তা নিয়ে একটা ছোট্ট ক্লিপ রয়েছে আমাদের হাতে, সেটিও দেখবো আমরা।
তা আমরা মনে করি যে 11 মার্চের নির্বাচনটাকে বাতিল করে পুনঃ তফসিল দিতে হবে এবং এই দাবিতে আমরা আগামীকাল দুপুর 12টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যেয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করব, তাকে আমাদের বক্তব্য লিখিতভাবে দিব। একই সঙ্গে 3 দিনের আমরা আলটিমেটাম দিব। এই 3 দিনের মধ্যে যদি তারা এই নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল প্রদান না করে তাহলে আমরা পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচিতে, কঠোরতম কর্মসূচিতে পেতে বাধ্য হব। ভাইয়া প্লিজ সবই ভিডিও আছে, কই বললে কিভাবে হয়, সবই ভিডিও আছে। তারা এটা ভাই আপনাদের একটা ছবি আর কি না ভাই, কালকে লোকে হলে এই লোক মুখে নিজে আমার এভিডেন্স আছে বলতে যে মা এর সঙ্গে ছবি তুলবো না ভাই। ভাই এত রুচির অবস্থা খারাপ, সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না। তিনি বলছিলেন সন্ত্রাসীদের সাথে তিনি ছবি তোলেন না, কারণ তার নির্দেশেই গতদিন তাদের উপর হামলা হয়েছিল। শুরুতেই জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। ঘটনার ঘন ঘটা বলা যায়। সব মিলিয়ে দিন শেষে এখানে সব মিলিয়ে যে পর্যায়ে এসে দাঁড়ালো, সামনে যে ধরনের আন্দোলনের কথা আমরা শুনছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিটা কোথায় এখন? না আসলে এটাই কিন্তু আমার মূল দেখার বিষয়, যেটা দেখেন কে জিতলো কে হারলো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। নূর জিতলো অথবা শোভন হারলো অথবা ছাত্রলীগের সবাই জিতলো, সভাপতি হারলো, ভিপি হারলো, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কি যে এখান থেকে আমরা কি পেলাম। আমাদের কিন্তু বাংলাদেশে যে জিনিসটা হয়েছে যে গত আপনার কয়েকটা নির্বাচনের প্রেক্ষিতে, আমি যদি 2014 নির্বাচন ধরি, 2018 ডিসেম্বরের নির্বাচন ধরি, তারপরে আপনার উপজেলা নির্বাচন যেটা হলো সেটা ধরি, এই সব মিলিয়ে মানুষের মধ্যে ভোটের ব্যাপারে এক ধরনের হতাশা কিন্তু তৈরি হয়েছে, এক ধরনের অনীহা তৈরি হয়েছে। ভোটটা যে দেওয়া যেতে পারে এই ধরনের চিন্তা অনেকের মধ্যে যেন নেই ভাব এসে গেছে যে ভোট এটা তো আর আমাদের দেওয়ার ব্যাপার না, ভোট তো হয়ে যায়, এই ধরনের একটা ধারণা। যে ভোটের বিষয়ে যে মানুষের নেতিবাচক যে চিন্তাটা, আমার কেন যেন একটা ধারণা ছিল এবারে ডাকসু নির্বাচনে ওই ধারণাটা থেকে হয়তো আমরা ব্যাক করতে পারবো। এই ধারণাটা আমার মধ্যে হওয়ার পিছনে কিছু কারণও ছিল। কারণ ছিল এই ধরনের যে এবারে নির্বাচনের পরিচালনার সঙ্গে যারা জড়িত ছিলেন ওনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা সবসময় কাজ করে, ওনারা খুবই শিক্ষিত লোক হন। আপনি তো বলবেন যে যারা নাকি ইলেকশন কমিশনে যায় ওনারাও তো খুব শিক্ষিত লোক, বাট ওটার সঙ্গে আমি একটা পার্থক্য দেখি সবসময়। পার্থক্য দেখে এখানে ইলেকশন কমিশনে যারা যান না এরা সবই কিন্তু অবসরপ্রাপ্ত লোক, কাজে এটাকে তারা এক ধরনের পুরস্কার হিসেবে গ্রহণ করেন এবং করে এইটাকে তারা একভাবে ব্যবহার করেন। তো এরা তো সবাই অ্যাক্টিং টিচার, তো তাদের কাছ থেকে আমার খুবই উচ্চ মানের একটা ধারণা ছিল তারা খুবই নিরপেক্ষভাবে এখানে নির্বাচনটা পরিচালনা করবেন। পাশাপাশি এখানে যারা ভোট দিবেন এরাও তো খুব শিক্ষিত শ্রেণী, এরা খুবই মেধাবী একটা জনগোষ্ঠী, একটা ইয়াং জেনারেশন, এবং এরা মেধাবী এবং প্রতিবাদী, সাহসী। তো এরাও হয়তো সেভাবে নিজেদের মতামতটা, নিজেদের আপনার যে চিন্তাটা সেটা তারা এখানে একটা রিফ্লেকশন তারা ভোটের মাধ্যমে ঘটাতে পারবেন। এই দুটো মিলিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ছাত্ররা তাদের দায়িত্বটা হয়তো অনেকটাই পালন করতে পেরেছে, কিন্তু যারা নির্বাচন পরিচালনা ছিলেন ওনারা একেবারে লেজে গোবরে করে ফেলেছেন। এটা ইচ্ছা করে করেছেন না নাকি অযোগ্যতার কারণে করেছেন এটা হয়তো ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে আমি খুবই হতাশ হয়েছি এদের আচার আচরণ দেখে, এদের কর্মকাণ্ড দেখে। এরা কিছুই করতে পারেননি আসলে। যেমন ধরেন কতগুলি, এবং তাদের মন মানসিকতার মধ্যেও বোধ হয় এক ধরনের অস্বচ্ছতা ছিল, এটা আমার ধারণা। এই কারণে ধারণা, দেখেন বিশ্ববিদ্যালয়ে তো আমরা জানি শিক্ষকদের মধ্যে কিন্তু একাধিক গ্রুপ আছে, নীল প্যানেল, সাদা প্যানেল আছে না, তো আবার প্যানেলের ভিতরে নানা কিছু আছে, গোলাপি টোলাপি অনেক কিছু আছে। তো আপনি কিন্তু নির্বাচন পরিচালনার দায়িত্বে সবাইকে কিন্তু আনতে পারেন নাই। এখন সবাইকে আপনি না আনতে পারাটা এটা কিন্তু একটা ব্যর্থতা। আমি বলবো কার ব্যর্থতা সেটা পরে হিসাব করে দেখা যাবে, কিন্তু এটা একটা ব্যর্থতা। তো এগুলি আসলে প্রত্যাশিত ছিল না। কতগুলি ঘটনা, যেমন ধরেন এই কুয়েত ভর্তি হলে কথা বলি আমি, যে কিছু ব্যালট পেপারটা পাওয়া যাওয়ার পর তাৎক্ষণিকভাবে তার প্রভোস্টকে সরাই দেওয়া হলো। দেখেন মানুষের মনে না একটা পারসেপশন কিন্তু সবসময় কাজ করে। ফেসবুকটা এখন খুব ওপেন হয়ে গেছে। আমি ফেসবুকে দেখলাম একজন লিখছে যে ওনাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করে যে তারা খুব একদম খুব সঠিক আছে প্রশাসন। সঙ্গে সঙ্গে আরেকদিন আবার মন্তব্য করতেছে, হ্যাঁ ওনাকে তো সরিয়ে দিবেই, কারণ উনি তো ব্যালট পেপারগুলো লুকাতে পারলেন না, উনি তো বস্তাটা লুকাতে পারলেন না, এবং বস্তাটা লুকাতে না পারার অযোগ্যতা হিসাবে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এইগুলি আমি হয়তো ফান হিসেবে বলছি, বাট কোশ্চেনটা হলো কি এই পারসেপশনগুলো কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে।
এমনি এমনি তো ঢুকেনি, বিভিন্ন ঘটনা প্রবাহের কারণেই কিন্তু ঢুকেছে। এবং সেইগুলি নিয়েই কিন্তু যখন কেউ বিচার করে সেগুলিকে মাথায় রেখে, আপনি মাথা থেকে সরাতে পারবেন না, ওটা অনেক দিনে কিন্তু ঢুকেছে, ওগুলিকে মাথায় নিয়ে তারা বিচার করে। এবং বিচারের পর যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, আমি বলবো এখানে ব্যর্থতাটাই এখানে প্রকট হয়ে দেখা দিয়েছে নির্বাচনে। ডক্টর ভুঁইয়া, আপনার কাছে আসি। অনেকগুলো অভিযোগ, মেয়েদের হলে, দুটো হলে সিলমারা ব্যালট পেপার, ব্যালট বাক্সের মধ্যে ব্যালট পেপার, প্রার্থীরা আক্রান্ত হলেন দিনভর। আজকেও হামলার শিকার হয়েছেন যিনি ভিপি নির্বাচিত, তিনি। মামলা হয়েছে একটি, সেটি আবার যিনি হামলার শিকার হয়েছেন তিনি সহ লিটন নন্দী অন্যদের বিরুদ্ধে হলের প্রভোস্ট করেছেন। একজন প্রভোস্টকে সরিয়ে দেয়া হলো নির্বাচন চলার মাঝামাঝি সময়ে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার যে সক্ষমতা, সেটা নিয়ে কি প্রশ্ন উঠছে? এখন এটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে দেখতে চান বিষয়টাকে। আপনি কি গ্লাসটাকে হাফ এমটি দেখতে চান না হাফ ফুল দেখতে চান? কারণ হচ্ছে যে 28 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে, তো মাসুদ ভাই যেভাবে ঢালাওভাবে বললেন, আমার পক্ষে সেভাবে ঢালাওভাবে বলাটা মুশকিল, কারণ আমি তো স্পটে ছিলাম, আমি আবার কিছু কিছু কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, আমি একটা হলের প্রাধ্যক্ষ, আমার হলেও কিন্তু ভোট পরিচালিত হয়েছে। যে অভিযোগগুলো করলেন কোনোটাই আমার হলে ঘটেনি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার হলে ছাত্রলীগ ফুল প্যানেলে জয়লাভ করেছে। তো ছাত্রলীগ জিতলেই কি নির্বাচন সঠিক হয় না, সেটা বলতে চান আপনি? যারা মাসুদ কামাল যেদিকে নির্দেশ করছিলেন যে যারা এই সবগুলো সিলমারা ব্যালট লুকিয়ে ফেলতে পেরেছেন তারা সফল প্রভোস্ট, তাহলে প্রমাণ দিতে হবে ওনাকে যে আমি ব্যালট লুকিয়ে ফেলেছিলাম কেন। এই ধরনের বক্তব্য যখন একজন সচেতন মানুষ এখানে বসে দেন, এটা কিন্তু ভয়ঙ্কর। না, আমি তো কোনো বক্তব্য দেইনি। না, আপনি বললেন যে লুকিয়ে ফেলতে পেরেছে। না, আমি তো এটা পড়েছি। আমি সেভাবে বললাম। আপনি ফেসবুকে লাগামহীন মন্তব্যকে আমরা কি তুলে আনবো? না, আমি কথা হলো, যাই হোক, আমি আমার নেশা হলে তো একটি ঘটনা ঘটেছে, সেটাতে আমি খুবই বিব্রতকর ঘটনা। ফজিলাতুন নেসাতে না কুয়েত মৈত্রী, যেমন সেটাতে আমি আসছি। তো এই যে ধরেন যে কুয়েত মৈত্রী হলে যে ঘটনাটি ঘটেছে, সেটার তো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা কি নেওয়া হয়েছে? প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যেই ব্যালট পেপারগুলো দেওয়া হয়েছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এবং এই ধরনের ঘটনা যেসব হলে ঘটেছে এবং পরে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু স্বতন্ত্ররা বিজয়ী হয়ে এসেছেন। সেক্ষেত্রে বাকি হলগুলো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না? আপনি এইভাবে জেনারেলাইজ করতে পারেন না। প্রত্যেকটা হলের ব্যাপার স্যাপার একদম আলাদা, একদম আলাদা, প্রত্যেকটার জায়গায় আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? ধরেন এই যে কুয়েত মৈত্রীতে তো রোকেয়া হলে আপনি বলছেন যে রোকেয়া হলে যদি বলেন যে ব্যালট লুকিয়ে ফেলা হয়েছে, তো রোকেয়া হলে তো ছাত্রলীগ পাস করেছে, ফেলে দেওয়ার পরেও 10টি পদে ছাত্রলীগ পাস করেছে, তো সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সবগুলোতে তো করেনি। না, সবগুলোতে করেনি। তো এখন ধরেন এই যে বিজয় 71 হলে আপনার রিপোর্টার ছিল বিজয় 71 হলে, তাকে জিজ্ঞেস করেন আপনি কেমন ভোট হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার ছিল সারাদিন, গণনার সময়ও ছিল, আপনার রিপোর্টার ছিল, দেশ টিভির ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন। তো সেই কারণে যে জেনারেলাইজ করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু কতগুলো ব্যাপার তো একদম জেনারেলাইজ করা যায়, যেমন ছাত্রলীগ বাদে বাকি সবার দাবি ছিল হলের বাইরে ভোট কেন্দ্র করার, স্বচ্ছ ভোটার ব্যালট বাক্স করার। তো সেই দাবিগুলো মেনে নিতে এত অসুবিধা কোথায় ছিল? বা 2টা পর্যন্ত না করে 4টা বা 5টা করার অসুবিধা কোথায়? অসুবিধাটা হলো যে ডাকসুর গঠনতন্ত্র কি বলে, ডাকসুর ঐতিহ্য কি? ডাকসুর ঐতিহ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে হল কেন্দ্রিক, তার সমস্ত কর্মকাণ্ড হলে পরিচালিত হয়। সেই কারণে ডাকসু নির্বাচনের ভোটও সবসময় হলেই হয়। এইখানে তার ব্যতিক্রম রয়েছে। কখন ব্যতিক্রম হয়েছে আমাকে জানান, তাহলে আমার জানা নাই কবে ডাকসুতে এই ব্যতিক্রমটা হয়েছে। আপনি আমাকে জানান, বিভিন্ন সময় সাবেক যারা ডাকসু ভিপি ছিলেন তারা বলেছেন। স্পেসিফিক বলতে হবে, স্পেসিফিক বলতে হবে যে কবে আপনার হলের বাইরে ডাকসু নির্বাচন হয়েছে। সেটা স্পেসিফিক না বললে আমি গ্রহণ করতে পারছি না। এটা হলো একটা। তো এখন ধরেন আরেকটা স্বচ্ছ ব্যালট বাক্সতে অসুবিধা, স্বচ্ছ ব্যালট বাক্সের দাবি কিন্তু কেউ করেছে বলে আমার জানা নেই। গণমাধ্যমে সবাই করেছে। আমি আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্যালট বাক্সে সবসময় নির্বাচন হয় সেই ব্যালট বাক্সে নির্বাচন হয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যালট বাক্স আছে। সেটা ডাকসু নির্বাচনে ব্যবহৃত হয়, আমাদের শিক্ষকদের নির্বাচনে ব্যবহৃত হয়, কর্মচারীদের। মানে সেটা কি এতই অলঙ্ঘনীয় যে সবার দাবির প্রেক্ষিতে এটা পরিবর্তন করা যায় না? কথা বলতে না দেন তাহলে কিন্তু আমি কথা বলবো না। যে আমরা আমাদের নিজস্ব ব্যালট বাক্সে আমরা ভোট গ্রহণ করি। এখন এইটার ক্ষেত্রে আপনি বলেন যে স্বচ্ছতা কিভাবে নির্ধারণ করি, আমি আমার হলে কিভাবে নির্ধারণ করছি আপনাকে বলি। ভোট শুরু হওয়ার 10 মিনিট আগে সকল প্রার্থীদেরকে ডেকে ব্যালট বাক্সগুলো খুলে উল্টে দেখিয়েছি, সেটা ছবি তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি।
এইভাবেই প্রত্যেকটা হলে করার কথা। যে 2 জায়গায় করা হয়নি সেই 2 জায়গায় কিন্তু ছাত্রীরা আপত্তি করেছে, তো তারপরে সেই জায়গায় পরবর্তীতে করা হয়েছে। তো যখন আপনি ব্যালট বাক্স খুলে প্রার্থীদের সামনে দেখান, সিলগালা করেন, তারপরে আবার যখন আপনি তাদের সামনেই আপনি যখন আবার ভোট গণনার সময় খোলেন, তো সেক্ষেত্রে তো স্বচ্ছতার কোনো অভাব থাকার কথা না। এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। এই যে অনেকগুলো দাবি দেওয়ার কথা বলা হচ্ছে এবং আজকেও নতুন করে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে 31শে মার্চের মধ্যে, এবং আজকে সারাদিন ধরে এমন একটা পরিস্থিতি ছিল যখন নির্বাচনে অংশগ্রহণকারী সবাই এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে দাবি করছিল ছাত্রলীগ সহ। সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে যদি বিকালে এসে একটা অংশ মেনেও নেয়? ধন্যবাদ আপনাকে। খুবই যৌক্তিক একটা প্রশ্ন করেছেন। দেখেন, শঙ্খ ঘোষের একটা কবিতা আছে, আমার সবটাই আলো, আমার সবটাই অন্ধকার। ডাকসু নির্বাচন গত 11ই মার্চ যেটি ঘটে গেল, সেখানে বড় একটা আলো ছড়াতে পারত, কিন্তু দুঃখজনকভাবে একটা বড় একটা জায়গা অন্ধকারেই থেকে গেল। যদিও দিন শেষে শোভন, ছাত্রলীগের সভাপতি, সে কিছুটা আলোর রেখা ছড়াবার চেষ্টা করেছে। ভোটের আগে থেকে যদি আপনি তফসিল ঘোষণার পর থেকে যদি পরিস্থিতি দেখেন, যে প্রশ্নটা আপনি করেছেন সেখানে আসি। তফসিল ঘোষণার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিটা সিদ্ধান্তের সাথে শুধুমাত্র একমত ছিল ছাত্রলীগ। একটা পর্যায়ে এসে 10টি প্যানেলের মধ্যে 9টি প্যানেলের বাদে বাকি 7টি প্যানেলের বাকি 10টি প্যানেলের মধ্যে 9টি বাদে শুধু ছাত্রলীগই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিটা সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে, এবং তারা বলেছে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এমনকি দুপুরবেলা মাঝপথে যখন সমস্ত সংগঠনগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিল সংবাদ সম্মেলন করে, তখনও ছাত্রলীগ বলেছে যে হ্যাঁ, নির্বাচন ভালো হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে শেষ পর্যন্ত 10টি প্যানেল অর্থাৎ ছাত্রলীগ সহ ভিপির পদটি ভোর 4টার সময় ঘোষণা করার পরে ছাত্রলীগই বলে উঠলো যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা সিন্ডিকেটেড নির্বাচন হয়েছে। ফলে মোটা দাগে এটা বলাই যাবে যে 10টি প্যানেল প্রত্যেকে, ছাত্রলীগ সহ প্রত্যেকে এই নির্বাচন আসলে বর্জনই করেছে, প্রত্যাখ্যানই করেছে। তারপরেও এই নির্বাচনের নানা দিক নিয়ে কথা বলা যেতে পারে। দেখেন, আপনিও তো তর্কের খাতিরে অনেকগুলো কথা বলতে পারবেন, কিন্তু আমি মাসুদ ভাইয়ের সাথে এই একটা জায়গায় একমত, যেহেতু ওনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাদের কাছে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আশা করা গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব কাঠামো আছে, সিস্টেম আছে, এবং নিজস্ব পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসারে যেই ধরনের ব্যালট বাক্সে ভোট হয় তারা সেটা দিয়ে করতে চেয়েছেন। কিন্তু ওনারা স্বচ্ছ ভোটার বাক্সে যদি ভোট করতেন, এমন কোনো আমার মনে হয় না যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, বরং এতে তাদের গ্রহণযোগ্যতাই বাড়ত। এটা অ্যাকোমোডেট করতেই পারতেন না তারা। দ্বিতীয় হলো, আগে রাতে ব্যালট বাক্স না পাঠানো হলগুলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেইটুকু জায়গা, তাতে প্রত্যেক হলে সকালবেলায় নির্ধারিত সময়ের মধ্যেই ভোটের বাক্স পাঠানো যেত, আগে রাত্রে পাঠিয়ে খামাখা একটা বিতর্কের সূচনা করা। আমি বলি না যে সব হলে কুয়েত মৈত্রী হলের মতন ঘটনা ঘটেছে বা রোকেয়া হলের মতন ঘটেছে, কিন্তু আমি এই বিতর্কটা আমার কাছে মনে হয় যে আমরা ইনভাইট করে নিয়ে আসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়ে আসলেন এই জায়গাটা। ভোটের লাইন 43,000 ছাত্রছাত্রী ভোট দিবে, সেখানে ভোটের লাইন 2টা পর্যন্ত। ফলে ওভার ক্রাউডেড থেকেছে সবসময় ভোটের লাইনটা, একটা কম্প্যাক্ট, যেখানে তিল ধরনের স্থান নেই। এমনও টেলিভিশনে আমরা দেখেছি, লাইভ থেকে বলছে যে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা ভোট দিতে পারেনি, যেখানে বলা হচ্ছে 4.5 মিনিট একটা ভোট হবে। এরকম ঘটনা ঘটেছে, এই ছাত্ররা সেই ইন্টারভিউ দিয়েছে। এবং এদের বেশিরভাগই হলো হলে যারা অবস্থান করে না, এবং 28 বছর ধরে নির্বাচন না হওয়ার কারণে অনেকেই কিন্তু নির্বাচনী পদ্ধতিটা সম্পর্কে ইনএক্সপিরিয়েন্সড। ছাত্ররাও দুটো প্যানেল, একটা হল সংসদের, একটা কেন্দ্রীয় সংসদের। আমি ওই বিতর্কটাকে একটা বড় বিতর্ক মনে করি না যে হলে ভোট নেওয়াতে বড় ধরনের ঝামেলা হয়েছে, কারণ অতীতে ডাকসুর নির্বাচনগুলো হলেই হয়েছে, ব্যতিক্রম অন্তত আমার জানা নেই। তবে এটাও যদি অ্যাকোমোডেট করা যেত সমস্যা হতো না, আমি তাও মনে করি। কিন্তু ভোটের টাইমটা বিকাল 4টা পর্যন্ত করলে অনেক রিল্যাক্সড হতে, অনেক শৃঙ্খলার সাথে এই ভোটটা করা যেত। যেটা হলো যে এখন যেটাই ঘটেছে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমি বলবো যে তারা এই জায়গাটায় এসে, যেমন ধরেন প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি বলছেন তিনি বিব্রত, আবার উপাচার্য বলছেন তিনি অত্যন্ত সুখী এই নির্বাচন দেখে। কথার মধ্যে একটা কেমন যেন একটা পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে, একটা একীভূত বক্তব্য পাওয়া যাচ্ছে না। রাতের বেলা ভোরবেলা 4টার সময় যখন ভিপি হিসেবে নুরুলের নাম ঘোষণা করা হলো, তখন সিনেট ভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। পিতৃসম শিক্ষকদেরকে তার সন্তানসম শিক্ষার্থীরা যেই ভাবে মানে চিৎকার করে গালি দিচ্ছিলেন,
এইটা আমার কাছে মনে হয় না যে এটা কোনো বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়। ফলে আমি বলবো কেউ হেরেছে, কেউ জিতেছে, ছাত্রলীগ বেশি জিতেছে, কিন্তু সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদের কাছে ফিরে আসছি আবারও। দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, জেরেসারে মুক্তবাগ দেখছেন আপনারা। কথা হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে, সে আলোচনায় ফিরে যাব, তবে তার আগে আজকের শিরোনামগুলো দেখে নিতে চাই। শোভন নূরের মধুর আলিঙ্গনে উত্তাপ কমলেও শান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে ভোট বর্জনকারীদের আলটিমেটাম। ডাকসু নির্বাচনে অনিয়ম লজ্জার, দায় এড়াতে পারেন না প্রশাসন, বলছেন সাবেক নেতারা। অভিযোগ তদন্তের আহ্বান সাবেক উপাচার্যের। নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার 1 বছর, প্রিয়জনের স্মৃতি হাতড়ে দিন কাটাচ্ছেন নিহতদের স্বজনরা। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরে দেন, আমি খুশি আমার বাবু। চকবাজারে ট্র্যাজেডিতে আরো 4 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে 50 লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ডক্টর ভুঁইয়া, আপনার কাছে ফিরে আসি। এখন এই যে ভিন্নধর্মী বক্তব্যের কথা জনাব ইশতিয়াক রেজা বলছিলেন, যে যিনি প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি একরকম বলছেন, উপাচার্য আরেক রকম বলছেন, শিক্ষকদের একটা পর্যবেক্ষক দল ছিল অনানুষ্ঠানিক, তারা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেছেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তব্য এখন কি? আচ্ছা, আমি আসি। এই যে ধরেন প্রধান রিটার্নিং কর্মকর্তা যে বিব্রতকর বলেছেন, সেইটা আমরাও বিব্রতকর বলি। কোন ঘটনাটা বিব্রতকর? কুয়েত মৈত্রী হলের ঘটনাটা বিব্রতকর, অত্যন্ত লজ্জাজনক। যে ঘটনাটা কুয়েত মৈত্রী হলে ঘটেছে, আমার ধারণা কেন ঘটলো এই ধরনের ঘটনা, একজন শিক্ষক কেন এমন করলেন? অনুসন্ধান করে দেখতে হবে। এটা এখনো আমি নিজে জানি না আসলে কি ঘটেছে। যেটা গণমাধ্যমে দেখেছি, তড়িৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাতে মনে হয়েছে যে কোনো একটা ব্যত্যয় ঘটেছে। এবং মিডিয়াতে যে ব্যালট পেপারগুলো দেখানো হয়েছে, কেউ কেউ দাবি করেছেন এগুলো অরিজিনাল ব্যালট না, কেউ কেউ দাবি করেছেন অরিজিনাল ব্যালট। তো এটা তদন্তের পরে বোঝা যাবে। তবে একটা ব্যত্যয় যে হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই। তো সেই কারণে ওইটার প্রেক্ষিতে আমার ধারণা বিব্রতকর মন্তব্যটা প্রধান নির্বাচন রিটার্নিং অফিসার করেছেন। তো আর উপাচার্য যেটা বলেছেন, উপাচার্য যেটা বলছেন যে 2 জায়গায় ছাড়া, বা উনি যেটা বলছেন যে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। আমিও মনে করি যে এই 2টা ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়েছে সেটাতে আমি সন্তুষ্ট। আর ওই যে পর্যবেক্ষক দল যে বলছেন, এটা একটা কিন্তু ভুল কনসেপ্ট। কারণ কি, আমরা তো নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে পর্যবেক্ষক থাকার কোনো সুযোগ ছিল না। তারা বলছিলেন যে তারা অনানুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ করেছেন। তারা স্বতঃপ্রণোদিত হয়ে তারা নিজ উদ্যোগে ঘুরে দেখেছেন। কারণ আমাদের আহ্বান যেটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক কোনো না কোনো হলের সাথে সম্পৃক্ত, তো তাদেরকে প্রত্যেকটা হলে গিয়ে নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল। যেমন ধরেন, আমি একটা হলের প্রাধ্যক্ষ, আমি কিন্তু আমার আবাসিক শিক্ষকদের বাইরে আমার হলের সাথে সংশ্লিষ্ট যারা এরকম সবাইকে দাওয়াত করেছিলাম, এবং নির্বাচনের দিন সেখানে প্রায় 48 জন শিক্ষক উপস্থিত থেকে নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এই শিক্ষকরা নিজেরা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঘুরে একটা রিপোর্ট দিয়েছেন। তারাও কিন্তু একটা পক্ষের প্রতিনিধিত্ব করেন, তারা বাম দলের প্রতিনিধিত্ব করেন এই শিক্ষক যারা ঘুরেছেন, এবং তারা কিন্তু নুরু ও রাশেদের পক্ষে কিন্তু আপনার এই শহীদ মিনার এবং অপরাজেয় বাংলায় দাঁড়িয়েছেন। সেটা তারা দাঁড়াতেই পারেন। তো যদি আমরা বলি যে স্বাধীন পর্যবেক্ষক দল বা সাধারণ শিক্ষক, তাহলে বোধহয় বক্তব্য, কিন্তু তাদের পর্যবেক্ষণকে আপনি সত্য ভাষণ মনে করেন? আমি সেই বিতর্কে আমি যাব না। প্রত্যেকে তার নিজের মতো করে পর্যবেক্ষণ দিবে, আমি আমার পর্যবেক্ষণ দিচ্ছি। তারা কি দিয়েছেন, কি দেখেছেন, সেটার সাথে আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে চাই না, যাওয়াটা শোভনও নয়। তারা দেখেছেন, তারা দাবি করেছেন, সেটা আপনারা গণমাধ্যমের আপনাদের কর্মীরা ছিল, আপনারাও দেখেছেন, সেটা ভিন্ন বক্তব্য। আমি জাস্ট যে যেমন ধরেন আপনি যেভাবে পর্যবেক্ষক দল বললেন, সেইভাবে অনানুষ্ঠানিক শব্দটি ব্যবহার করেছে আমি, কোনো পর্যবেক্ষক হওয়ার সুযোগ নাই, বরং তাদের বিভিন্ন হলে দায়িত্ব পালন করার কথা। আর ওই যে নিরপেক্ষ শিক্ষক বা সাধারণ শিক্ষক, সেটাও তারা না। তারাও একটা রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করেন এবং এই নির্বাচনের সাথে সম্পৃক্ত একটা পক্ষের সাথে তারাও আদর্শিকভাবে যুক্ত ছিলেন। তো সেটা হচ্ছে আরেকটা দিক। এখন সামনে তাকালে কি দেখতে পাই? তাহলে সামনে তাকালে যেটা হচ্ছে যে ধরেন 28 বছর পরে
ডাকসু নির্বাচন হয়েছে। যে 28 বছর পরে যখন নির্বাচন হয়, এই যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ধরেন এই যে যেটা ওনারা বলছিলেন, এটার সাথে আমরা এখন বুঝতে পারছি যে এই যে হয়তো ভোটের সময়টা 8টা থেকে 2টা না হয়ে 4টা হলে ভালো হতো। তারপরে ধরেন এই যে আমরা যে ওএমআর মেশিন ব্যবহার করেছি, যে বাংলাদেশে 3টি কোম্পানির 12টি মেশিন আছে, তো আমাদের হল হচ্ছে 18টা মেশিন কিন্তু আমরা পাইনি সারা বাংলাদেশে খুঁজে। তো এই যে মেশিনের একটা স্বল্পতা আছে, এরকম নানা রকম সীমাবদ্ধতা আছে। তা আমার ধারণা যে প্রতিনিয়ত যদি নির্বাচনটি নিয়মিতভাবে নিয়মিত হয় তখন এই সীমাবদ্ধতাগুলো চলে যাবে। আর আরেকটা জিনিস হলো যে আপনার কাছে একজন দর্শক বোধহয় আছেন, আমি শেষ করি যে ধরেন যে নির্বাচনের যেই ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় চাইলে সেগুলো অনুসন্ধান করে দেখতে পারে। যে তদন্ত কমিটি হয়েছে তারাও সেটিতে দেখছে, বিশেষ করে কুইত মুজিবুলের ঘটনা। তো এখন হচ্ছে যে আপনি কি সামনের দিকে এগিয়ে যাবেন না পিছন দিকে যাবেন? যেমন ধরেন আপনার কাছে ফিরছি, একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। জি, আমি মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ ভূঁইয়া ভৈরব কালিকা প্রসাদ থেকে বলছি। জি বলুন। জি, তিনজন অতীত যে একদম উত্তর দেবেন। সব কথার শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার, পরাজিত হয়েও বিজয়ী ধরে কুলাকুলি করে যে শোভনীয় কাজটি করেছে তা থেকে আমাদের জাতীয় নেতৃত্বে শিক্ষা নেওয়া উচিত কিনা? জি ধন্যবাদ জনাব ভূঁইয়া। আমি ওই যে কথাটা হারিয়ে ফেললাম, যে যেটা আমি বলছিলাম যে নির্বাচনটি যেটি সম্পন্ন হয়েছে, নির্বাচন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এতে কোনো সন্দেহ নাই। এই কারণে যদি সুষ্ঠু নির্বাচন না হতো তাহলে এই যে বিভিন্ন হলে, ইভেন ছেলেদের হলেও তো কোথাও কোথাও অন্য স্বতন্ত্র জয়লাভ করেছে। ইভেন ধরেন ভিপির মতো একটা গুরুত্বপূর্ণ পদে নুরু জয়লাভ করেছে। সমাজসেবা যে সম্পাদকের পোস্টটি আছে ডাকসুতে, সেখানে আক্তার নির্বাচিত হয়েছে। এখন আক্তার কেন নির্বাচিত হয়েছে সেটা একটা ব্যাখ্যা আছে। সেটা হলো এই যে ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ ছিল সেটা নিয়ে কিন্তু আক্তার অনশন করেছিল। এই নির্বাচনে যেটা দেখার বিষয় একটা হচ্ছে যে ধরেন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে সাংগঠনিক ভিত সবচাইতে শক্তিশালী তারা আছে, আর অন্যান্য দলগুলোর কিন্তু সাংগঠনিক ভিত অত্যন্ত দুর্বল। তো এই অন্যরা যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু নির্বাচিত হয়েছে যারা সাধারণ ছাত্র সমাজের অধিকার নিয়ে কথা বলেছে, তারাই নির্বাচিত হয়েছে। এটা ছাত্র রাজনীতিরও একটা মোড় পরিবর্তনকারী নির্বাচন, একটা আলামত হিসেবে আমরা দেখতে পাচ্ছি। যারা মাসুদ কামালের কাছে আসতে চাই এই পর্যায়ে, এই যে মামলার যে ব্যাপারটি আমরা দেখলাম, হামলা ঘটনা আমরা দেখেছি, সেটা সামাজিক মাধ্যমে যেমন এসেছে, গণমাধ্যমে তেমন হামলার ঘটনা, অভিযোগ ইত্যাদি সবই এসেছে। দিন শেষে মামলাটি করছেন প্রভোস্ট, যদিও এখানে হামলার ঘটনা গণমাধ্যমে এসেছে, আক্রান্ত হয়েছিলেন নুরু, লিটন নন্দী, তারা যেখানে রোকেয়া হলে যখন গিয়েছিলেন তখন কিন্তু মামলা হলো উল্টো। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবস্থানটা এই মামলার দিক থেকে বা এখানে যে আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটেছে তার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা কি বোঝা যাচ্ছে এই মুহূর্তে? এটা তো অবশ্যই তো ক্লিয়ার। দেখেন, আপনি তো নিজে মানে আইনজীবী, একজন আইন ব্যবসার সঙ্গে পরিচিত, জড়িত। আপনি যদি যে কোনো একজন লোক যদি একটা থানায় যায়, আমি একটা অভিযোগ নিয়ে গেলাম, থানায় কি মামলা নেবে? মামলা নেয় না। আবার কেউ গেলে নেয়। এখন যে গেলে মামলা নেয় সেটা তো একটা বিষয় যে কেন তার মামলাটা নেওয়া হচ্ছে। এখানে তো রাজনীতিটা খুব পরিষ্কার, এবং এটা নিয়ে নতুন করে কিন্তু নতুন করে ব্যাখ্যা করতে হবে তা কিন্তু না। এটা সবাই জানে, এটা বাংলাদেশে এখন গত 10-12 বছর এটা প্রমাণিত হয়ে গেছে যে কে গেলে মামলা নিবে, কার বিরুদ্ধে মামলা করলে মামলা নেওয়া হবে। এই মামলা তো প্রথমে শুনলাম যে এক সাধারণ ছাত্রী নাকি মামলা করছে, সেই মামলাও নাকি নেওয়া হয়েছে। থানার কাছ থেকে স্পষ্ট কিছুই জানা যাচ্ছে না। থানা প্রথমবার তাকে বলছে উনি মামলা করেছেন, হ্যাঁ মামলা নিয়েছি, থানা ওসি বলছে। পরবর্তীতে প্রভোস্ট নিজে মামলা করেছেন, ওনার মামলাও নিয়েছে। এবং এটা কি পরিষ্কার কে মামলাটা করেছে? প্রভোস্ট করেছে না সাধারণ? প্রভোস্টের তরফ থেকে করা হয়েছে, সর্বশেষ প্রভোস্ট করেছে, এটা জানি। কিন্তু প্রথমে আমি সকালে শুনলাম যে, এবং পত্রিকায় দেখলাম যে, মানে আপনার অনলাইনে দেখলাম যে এক স্টুডেন্ট করেছে, ওটাও নাকি ওসি বলেছে আমি মামলা নিয়েছি। এখন এইগুলো তো বোঝাই যায় কি হচ্ছে। এবং নু যদি মনে করেন ও যদি অ্যারেস্ট হয়ে যায় সামনে এই মামলায়, আমি কিন্তু অবাক হবো না, হতেই পারে, এতে কোনো সন্দেহ নেই। শোভন তাকে আজকে গোলাগুলি করেছে, তারপরেও সে অ্যারেস্ট হতে পারে, এতে কোনো সমস্যা নাই, এটা সম্ভব। তো এটা হলো গিয়ে প্রশাসন, মানে যেমন উনি বললেন একটু আগে যে একদল শিক্ষক যারা নাকি আপনার অনানুষ্ঠানিকভাবে গিয়েছে,
উনি কিন্তু স্পষ্ট করে ওনাদের একটা রাজনৈতিক পরিচয়কে কিন্তু স্পষ্ট করে দিলেন, যেহেতু ওনারা ওই লাইনের রাজনীতিবিদ, অতএব ওনাদের এটা গ্রহণযোগ্য না। আবার এটাও তো বিপরীত দিকে, যতগুলি অবস্থানটা তো যতগুলি মানে নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে ছিলেন, এখানে ভিসি যিনি আছেন, প্রভোস্ট যিনি আছেন, উনি সহ যত লোক আছেন, এদেরও তো একটা রাজনৈতিক একটা আপনার একটা মানে আছে, দিক আছে, একটা ধারা তো আছে যে ওনারা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত আছে, তো এটা অথবা তাদের আনুকূল্য লাভ করতেছেন, এটা তো আছে। আমি এইভাবে বিচার করতেই চাই না। আমার বক্তব্যটা হলো, আমি সবাইকে শিক্ষক হিসাবে ভাবতে চাই, আমি সবাইকে ছাত্র হিসাবে ভাবতে চাই। সেভাবে যদি আপনারা না ভাবেন তাহলে কিন্তু মহাবিপদ। মহাবিপদ কিভাবে মহাবিপদ? যে এই পরাজয়টাকে কি আমি তাহলে জাতীয় রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবো? ছাত্রলীগ জিতেছে, অতএব শেখ হাসিনা বিজয় হয়ে গেছে, আমরা কি এভাবে দেখবো? যদি আমি দেখি, দেখেন বিপদটা কোথায় আমি বলি আপনাকে, যদি আমি দেখি দেশের সবচেয়ে ক্ষমতাবান নারীকে শেখ হাসিনা, তো উনার যারা এই ছাত্রলীগের কমিটি কে করেছেন? উনি করেছেন। ওনার হাতে নিয়ে রেখে 2 মাস পরে উনি কমিটি করেছেন। উনার পছন্দের এই লোকগুলোকে মেয়েরা, এই সাধারণ যারা নাকি মেয়ে হলগুলি, এই সাধারণ নারীরা প্রত্যাখ্যান করলো কেন? কাজেই আমি বলবো কি, যে জাতীয় রাজনীতির সঙ্গে এটাকে মেলানোর কোনো প্রয়োজন নাই। মেলাবেন আপনি হয়তো মনে মনে না মিলিয়ে পারবেন না, কিন্তু এটা মিলালে মহাবিপদ। ওই বিপদ মিলে যাচ্ছে না, মিলে যাচ্ছে। কিন্তু উনি একটা কথা বলছেন, আমার খুব ভালো লাগছে। সেই জিনিসটা কি, এখানে দুটো ঘটনা ঘটেছে। একটা হলো, হয় আপনার সাংগঠনিক দৃঢ়তা থাকতে হবে, অথবা আপনার এমন কিছু কাজ করতে হবে যে কাজটাকে সাধারণ ছাত্রছাত্রীরা গ্রহণ করেছে, ভেবেছে যে আমার জন্য এই লোকটা করছে, আমার জন্য এই লোকটা দুঃখ পাচ্ছে, আমার জন্য এই লোকটা ফাইট করছে। এবং আপনি যদি এইভাবে বিচার করেন তাহলে সেটা হবে আমাদের জন্য নিরাপদ। অন্যদিকে যাওয়া ঠিক না। সেখান থেকে জাতীয় রাজনীতি শেখার কিছু আছে? দেখেন কিন্তু আপনি কি শিখবেন, আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি। কি শিখবেন আপনি? যে বিএনপির যে অঙ্গদল যেটা আছে, ছাত্রদল, তারা ভালোভাবে কমিটিও দিতে পারে নাই। তাদের যে প্রার্থীগুলির দিকে আপনি তাকালে দেখবেন যে মনে হয় না যে এটা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একটা কমিটি হচ্ছে। যদি ইলেকশন নিয়ে বিতর্কের কথা উঠতেছে, যারা বিতর্ক করতেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, এবং সেই বিতর্কে কিন্তু ছাত্র দলের কোনো নাম নেই, ওরা কোথাও নেই, নো হায়ার। তাহলে এটাও যদি আমি মানি, তাহলে কি জাতীয় রাজনীতিতে একই জিনিস হচ্ছে? তাহলে তাই হচ্ছে, জাতীয় রাজনীতিতে ওদের কোনো অবস্থানই নেই। তো এখন ওভাবে বিচার করাটা আসলে আমি মনে করি শোভন হবে, উচিত হবে না আমাদের। কারণ আমরা এইভাবে ভাববো না, আমরা ভাববো এটা একটা ছাত্রদের অধিকার, ছাত্রদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষকরা সেখানে আপনার নির্বাচন পরিচালনা করতেছেন। এই শিক্ষকদের নির্বাচন পরিচালনা না করলে ওনাদের কি আসে যায়? ওনারা তো আর ওই নিয়োগপ্রাপ্ত ইসি না। ঘটনা হচ্ছে না, আমি ইসি আর ভিসিকে মিলাতে চাই না, কিন্তু অভিভাবক হিসেবে। হ্যাঁ, যদি অনেকে আবার ইসি ভিসিকে কিন্তু মিলে ফেলেছে, তো এটা আমি মিলাতে চাই না, এই মিলানো উচিত হবে না, একদম উচিত না। ওনারা শিক্ষক, আমরা ওনাদের কাছ থেকে শিক্ষক সুলভ দায়িত্ব জ্ঞান সম্পন্ন আচরণ আশা করি। সেই আশায় কিছুটা ঘাটতি ছিল। এবার হ্যাঁ, আমি ধরে নিচ্ছি, প্রথমবার তো আমি ধরে নিচ্ছি অনভিজ্ঞতার কারণে হতে পারে। আমি ধরতেই চাই না যেটা ইন্টারন্যাশনালি তারা করেছেন, কিন্তু এটা মানে আমার মনে হয় যে অনভিজ্ঞতার কারণে হয়েছে। জি, ইশতিয়াক রাজা আপনার কাছে আসতে চাই যে ছেলেদের হল মেয়েদের হলে ঘটনার এত বিস্তর ফারাক, মেয়েদেরকে সকাল থেকে প্রতিবাদী হতে দেখা গেল, ব্যাপারটা কি? এখানে মেয়েদের হলের ঘটনাটা এত আলাদা হচ্ছে, এখানে ফলাফলটাও ভিন্ন। 3টা ক্যারেক্টার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছেলেদের হল, মেয়েদের হল, আবার যারা হলে থাকে না, অনাবাসিক ছাত্র। আমরা পার্সেন্টেজ যদি করি, আমার হয়তো অঙ্কে ভুল হতে পারে, সেটা শফিউল আলম ভাই বলবেন, প্রায় 15,000 শিক্ষার্থী আছেন যারা হলে থাকেন না, প্রায় 17,000 শিক্ষার্থী আছেন মেয়ে যারা হলে থাকেন, মানে অনাবাসিক আনাবাসিক মিলে, আবাসিক মিলে মেয়েদের 17,000 ভোট আছে। একটু কম হবে, অনাবাসিক মিলিয়ে হবে। হ্যাঁ, সেটাই। ফলে এটা কিন্তু একটা বড় ভোট, এবং এই ভোটটাই বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারতো। সেটা ছাত্রলীগ তার সাংগঠনিক দৃঢ়তা দিয়ে বুঝতে পেরেই এক ধরনের আচরণ করেছে, এটা হলো বাস্তবতা, যার কারণে একচেটিয়া ভোটও কিন্তু হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, আপনি যেই কথাটা মাসুদ ভাইকে জিজ্ঞেস করছিলেন, আমাদের যে কাঠামোবদ্ধ ছাত্র রাজনীতি আছে এবং তার যে মুরব্বীরা আছেন, তারা আসলে এই জিনিসটা ধরতে পারেন নাই। সেটা কি, যে ছাত্রদের তো আবেগ আছে, ছাত্রদের তীব্র ন্যায় অন্যায় বোধ আছে, ছাত্রদের কিন্তু আদর্শ চারিত্রিক সততা আছে, যেটা আমাদের বড়দের অনেক সময় থাকে না। এবং ভুল করেন বলে কিন্তু ছাত্রদের হলে দেখা গেছে ছলে বলে
কিছুটা ভালো রেজাল্ট আনতে বললেও ছাত্রীদের হলে কিন্তু আনা যায়নি। আপনি বলছেন ছাত্রীরা সকাল থেকে, ছাত্রীরা কিন্তু আগের রাত থেকে হল পাহারা দিয়েছে, ভোট কেন্দ্র পাহারা দিয়েছে, তারা যাতে ব্যালট বাক্স চলে যেতে না পারে সেই পাহারাটা দিয়েছে। এবং দেখেন মাঝপথে ভোট বর্জনের পরেও আমরা একটা জায়গায় আলোচনা করছি না, অরাজনৈতিক স্বতন্ত্র ছাত্র জোট যেটি, সেটির ফলাফল কিন্তু আমাদেরকে বিস্মিত করে। পুরো শামসুন্নাহর হল তারা পেয়েছে, কুয়েত মন্ত্রী হলে তারা ভিপি পদ পেয়েছে, এবং রোকেয়া হলেও কিন্তু তারা ভালো ফলাফল করেছে অন্যান্য জায়গায়, শুধু ভিপি না আরো কিছু হয়েছে। এবং এতে করে আমরা মনে করি আমাদের ভাবতে বাধ্য করে যে এই ছাত্র রাজনীতি যারা করছে আর কি, যে এরা অপরিণামদর্শী না, এরা ভয়ঙ্করভাবে পরিণামদর্শী শিক্ষার্থী। আমরা যতই বলি অপরিণামদর্শী, তারা পরিণামদর্শী, এবং তারা প্রগতিশীল প্রতিক্রিয়াশীল নয়, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়, কিন্তু তাদের কাছে কিন্তু তারা এমন একটা রাজনীতি চায় যেটা দলীয় রাজনীতির গণ্য করতে চায় না। তারা বিশ্ববিদ্যালয়টাকে তাদের মতন করে দেখতে চায়, যেন জাতীয় রাজনীতি কিংবা বাইরের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয় পরিণত না হয়। এবং বিশ্ববিদ্যালয় কিন্তু একটা মুক্ত বুদ্ধি চর্চার জায়গা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়কে। এখানে একটা 73 অর্ডিন্যান্স আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে পরিচালনার একটা নিয়ম করে দিয়েছে। এবং আমরা যে বলি প্রাচ্যের অক্সফোর্ড, এটা কি শুধু বড় বিশ্ববিদ্যালয় বলে বাংলাদেশের বেশি সংখ্যক শিক্ষার্থী কিংবা ধরেন যে অনেক বেশি ভালো শিক্ষক আছেন সে কারণে? তা কিন্তু নয়। এই বিশ্ববিদ্যালয়টা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার কনসেপ্টটা ছিল শিক্ষকরা হলো সিনিয়র স্কলার, শিক্ষার্থীরা হলো জুনিয়র স্কলার, স্কলারদের মিলন মেলা। এটি সেই জায়গাটা নষ্ট হতে দিতে চায়নি সাধারণ শিক্ষকরা, ফলে কিন্তু তারা একটা বড় রেজাল্ট করেছে। ছাত্রলীগ সম্পর্কে আমার যেটা মনে হয় যে 10টি বছর ধরে তারা ক্ষমতায় আছে, তাদের শাসক দল ক্ষমতায় আছে, ফলে তারা এক ধরনের তো একটা প্রিভিলেজ এনজয় করেছেই, তারা তাদের একটা শক্তি বজায় রেখেছে। এই কাজ কিন্তু ছাত্র দল যখন ক্ষমতায় ছিল তারাও করেছে। এবং এই দুটি বড় দলের যে আচরণ আমার কাছে মনে হয় তার একটা প্রভাব রেখেছে যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, ফলে স্বতন্ত্র ছাত্র জোট হতে পারে। আমি অন্তত ডাকসু পড়াশোনা করে জীবনেও দেখিনি, এই প্রথম আমি দেখলাম। ফলে এটা যে এ পলিটিক্যাল সিস্টেম ইন এ পলিটিক্যাল ইনস্টিটিউশন ডেভেলপ করতে পারে, এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আপনি ভাবনার জায়গাটা দেখেন, বামপন্থীরা এত ভালো ভালো কথা বলেছে, এত জ্ঞানী গুণী তাদের প্যানেলের মধ্যে আছে, কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ছুঁতে পারেনি, যার ফলে তাদের রেজাল্টটাও কিন্তু ভালো হয়নি। এবং বিশ্ববিদ্যালয় কোন জায়গায় পরাজিত হয়েছে জানেন? এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে, ভাষার আন্দোলনে, মুক্তিযুদ্ধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বত্র জায়গায় নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র ফিরে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে 90-তে। এরপরে বিশ্ববিদ্যালয় নিজে আর গণতান্ত্রিক চর্চা করতে পারেনি, নিজের কাছে পরাজিত হয়েছিল। সেই জায়গাটা দেখতে চায় না সাধারণ শিক্ষার্থীরা। আমরা মনে হয় কোনোভাবেই সেই জায়গায় প্রবেশ করতে পারছি না। একটা স্বতন্ত্র জোট হওয়া, তাদের এরকম একটা ভোট পাওয়া, আপনি সেমন্তীর আচরণ দেখেছেন, কিরকম দৃঢ়তা তার ভিতরে, কি সততার জায়গাটা, এইগুলা কিন্তু আমাদেরকে, আমার মনে হয় ডাকসু নির্বাচন অনেক কিছু আমরা হারিয়েছি, কিন্তু এগুলো আমাদের বড় পাওনা, এগুলোকে পাওনা হিসেবে দেখতে হবে। এবং আমরা যদি এটাকে পাওনা হিসেবে না দেখি, তাহলে আরেকটা হলো আমাদের যারা বড় রাজনীতি করেন কিংবা আমাদের যারা শিক্ষক আছেন এখানে, যারা রাজনীতির সাথে জড়িত, ছাত্র নেতা আছেন, আমাদেরও সাংবাদিকতা যারা করি, আমরা মনে ভুলতে হবে, বাধ্য হব যে ছাত্র রাজনীতি আর ট্রেড ইউনিয়নের লজিক দিয়ে চলে না। আমরা ছাত্র রাজনীতিকে ট্রেড ইউনিয়ন লজিকে বানিয়ে ফেলেছিলাম, সেইখান থেকে সাধারণ শিক্ষার্থীরা বের করে নিয়ে গেছে। এবং সেই দিকে 1টি বছর মাত্র ডাকসুর মেয়াদ, একটা নির্বাচন হয়েছে, যারাই নির্বাচিত হয়েছে তারা দায়িত্ব নেবে। আমি শোভনের সাথে একমত যে আমাদের সকলের উচিত সবাইকে সহযোগিতা করা। এই সহযোগিতার মাধ্যমে আগামী দিনগুলোতে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত নির্বাচন হবে এবং নির্বাচনের চেহারাটাও পাল্টে যাবে, সেটা হলো বিশ্বাসের জায়গাটা। ডক্টর ভুইয়া, আপনার কাছে ফিরে আসি। এখন যেহেতু হল সংসদ নির্বাচিত হলো, কেন্দ্রীয় ডাকসু নির্বাচিত হলো, আপনাদের সাথে শিক্ষক বা প্রশাসনের সাথে তাদের সম্পর্কটা কি হবে? না, এটা তো একেবারে পরিষ্কারই যে আপনার ডাকসুর যে ভূমিকা, যে ডাকসু বিভিন্ন কর্মকাণ্ডে যে ভূমিকা রাখবার কথা, ডাকসু তার সেই ভূমিকা রাখবে। সিনেটে থাকবে, সিনেটে ডাকসুর প্রতিনিধিত্ব থাকবে, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে খেলাধুলা সংসদ হবে, সাহিত্য চর্চা থেকে শুরু করে সর্বক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধিত্বটা করবে ডাকসু। পাশাপাশি হল সংসদগুলোতে হল ইউনিয়নের যারা নেতা থাকবে তারা ডিসিশন মেকিং প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে, তারা তাদের মতো করে সংযুক্ত হবে। তো রেজার্ভের সাথে আমি একটা জায়গায় একটু অ্যাড করতে চাই, এই যে সেমন্তীদের এই যে নিরপেক্ষ দল নিরপেক্ষ জোট নিয়ে ইয়ে করাটা যেমন একটা সাফল্য হিসেবে আমরা নতুনত্ব, পাশাপাশি আবার যেভাবে সেমন্তী বলল, এটা আবার আমাকে একটু আহত করেছে যে সন্ত্রাসী
শোভনকে যে সে সন্ত্রাসী বলল, যে শোভনের আপনার নির্দেশে হামলা হয়েছে, এটা সে কতটা নিশ্চিত? আর এই ধরনের বক্তব্য যদি আমরা এনকারেজ করি, তাহলে ক্যাম্পাসের সহাবস্থানের যে সংস্কৃতি আমরা করতে চাচ্ছি সেটা তো ব্যাহত হবে। কারণ শোভন কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সে একটা নতুন অধ্যায় যুক্ত করেছে। সে পরাজিত হয়েছে, নিজে পরাজিত হয়ে আজকে কিন্তু সে তার কর্মীদেরকে ফিরিয়ে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সে আপনার স্থিতিশীল করতে সহায়তা করেছে। নুরুকে সে টিএসসি থেকে নিয়ে এসেছে, মধুর ক্যান্টিনে নিয়ে এসেছে। সে সবাইকে আহ্বান করেছে যে আসেন আমরা নুরুর নির্বাচিত হয়েছে, যে নুরুকে আমরা সহযোগিতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে যাই। সেরকম একটা মুহূর্তে আমার মনে হয় যে এই ধরনের বক্তব্য যে আমি কোনো সন্ত্রাসীর সাথে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে সে আবেগের বশেই বলেছে, তো সেই জায়গাটা আমাদেরও একটু তাকে কারেকশন করে যার নির্দেশই হোক, এটা তো সত্য যে গতকাল সে আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, সেইটা তো নিন্দনীয়, এবং আমি মনে করি যে সেই ধরনের ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু তার জন্য ধরেন একটা প্রতিপক্ষের, সে তো প্রধান নেতা। শোভন তো বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। তার নেতা যখন এতটা বিনয়ী আচরণ করছে, তখন মনে হয় অন্যদেরও এই জায়গায় এগিয়ে আসা উচিত। জি, তো মাসুদ কামাল, তাহলে এখন নতুন ডাকসুকে নিয়ে সামনে এগুলো কি সহাবস্থানের আশা করেন আপনি, না এখানে? আমি আশা করি দুটো কারণ। একটা জিনিস দেখেন কি, আমি তো নিজেও ডাকসু ইলেকশন অনেকবার ভোট দিয়েছি, একাধিকবার। তো এটা সবসময় হয়, কিন্তু ইলেকশনের পর দিন যারা হারে না, তাদের মাথা একটু গরম থাকে। এটা কিন্তু আজকে যে ঘটনাগুলি ঘটেছে, এটাকে মতো সিরিয়াসলি নিচ্ছি না। হেরেছে, তারা অনেক কিছু আশা করেছিল, মাথা গরম ছিল। এবং আমি মোটামুটি বিস্মিত হয়েছি যে এত দ্রুত শোভন মাথা ঠান্ডা করেছে এবং অন্যদেরকে ঠান্ডা করতে বলেছে। সে কিন্তু স্পষ্ট বলেছে যে সবাইকে সহযোগিতা করতে হবে, এটা ইতিবাচক। আর এখন যারা এটাকে নিয়ে আন্দোলন করার চেষ্টা করতেছে, আমি তাদেরকেও বলবো থামা উচিত। কেন আমি বলি আপনাকে, দেখেন নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা তো আমরা করছি, হচ্ছে তো। এর চেয়েও বেশি বিতর্কিত নির্বাচন তো বাংলাদেশে দেখেছি আমরা, যে নির্বাচন হয়ে গেলে এটাকে বাতিল করা সহজ না, যায় না। এখন এটা যদি আমি হাইপোথেটিক্যালি বলি, যদি এই নির্বাচনকে আজকালকে বাতিল করে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে কিছু থাকবে, হয় কিছু, আর কেউ নির্বাচনও করতে হবে। কাজে ওটা কোনো, ওনারা বলতেছে, ওদেরও বলতে হয় মুখ রক্ষার জন্য। ভোট তো পায় না রে ভাই, যারা বলতে তারা তো ভোট তো পায় না, এটা বাস্তবতা, এটা মানতে হবে। কিন্তু তো ঠিক আছে, কিছু অনিয়ম হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, সব হয়েছে। একটা বছর তো আপনারা সিস্টেমটাকে চালু করতে দেন। জি, 1 বছর পরে আমি মনে করি এটা এই ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু ভালো কিছু হবে আশা করি। আর ছাত্রলীগের ভূমিকা আমি আশা করবো, আমার যেটা সবচেয়ে বড় প্রত্যাশা, যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সব ছাত্র দলে, সব ছাত্র সংগঠন কিন্তু বিশ্ববিদ্যালয়ে পদচারণা করতে পারছে, এটা যেন অব্যাহত থাকে। জি, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।